সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের মিশনের পাঠশালা আয়োজিত এই আয়োজনে। আমাদের আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলাপ করার জন্য এখানে সমবেত হয়েছি সেটা হচ্ছে গ্রিন একাডেমিয়া। আহ, এটার যে মূল সূত্র সেটি হচ্ছে ডক্টর সায়ানদের একটি বই। বইটির নামও হচ্ছে গ্রিন একাডেমিয়া টুয়ার্ডস ইকো ফ্রেন্ডলি এডুকেশন সিস্টেমস। তো আমরা এখন যে ধরনের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা বড় হয়েছি বা বড় হচ্ছি, বা আমাদের শিক্ষার্থীদেরকে আমরা যেভাবে শিক্ষাদান করছি, যেভাবে অ্যাসেস করছি, তো সবকিছুই আসলে আমাদেরকে নতুন করে ভাবতে হবে এই জন্য যে আমাদের শিক্ষা ব্যবস্থার মূলে কোথাও না কোথাও এখনো যে ইউরো মডার্নিটি যেটাকে বলে, ইউরো আধুনিকতা, সেটির মারাত্মক প্রভাব রয়েছে। কারণ আমাদের যে এখনকার যে শিক্ষা ব্যবস্থা সেটি হচ্ছে ব্রিটিশ এডুকেশন সিস্টেমের একটি ধারাবাহিকতা। তো কাজেই আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে লক্ষ্য করলে এটা সবসময় দেখি যে এখানে এক ধরনের মানে প্রকৃতি বিচ্ছিন্নতা, পরিবেশ বিচ্ছিন্নতা, এবং আমাদের যে স্থানীয় যে জ্ঞানের চর্চার যে ইতিহাস, যে ঐতিহ্য, সেখান থেকে বিচ্যুত হয়ে একেবারে আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়া, যার কেন্দ্রে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি, যার কেন্দ্রে রয়েছে মার্কস পাওয়া, যার কেন্দ্রে রয়েছে ফলাফল, এবং সেখানে অবশ্যই সনদ, এবং অবশ্যই আমাদের ক্যারিয়ার গুরুত্বপূর্ণ একটি ব্যাপার সেখানে। তো এই ব্যাপারটি নিয়েই আসলে সায়ন্দে তার মতো করে ভেবেছেন, এবং তিনি 2021 সালে মূলত বইটি লেখা শুরু করেন। সম্ভবত হ্যাঁ, 2023 সালে বইটি প্রকাশিত হয়। আহ, ডক্টর সায়নদেব তিনি ভুটানে একসময় পড়াতে গিয়েছেন। তো সেখানে ইয়ন ফুল বলে একটা প্রতিষ্ঠানে তিনি পড়িয়েছেন। তো ভুটানের শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা ব্যাপার হচ্ছে এরকম, ভুটানের যে সমগ্র দেশের যে আয়তন তার প্রায় 62% হচ্ছে বনভূমিতে পরিপূর্ণ। তো সেখানে এমন একটি শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে যা একেবারে প্রকৃতি এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে শিক্ষাটা বা শিক্ষা পদ্ধতিটা তার সেখানে স্থাপন করা হয়েছে। এবং সেখানে স্কুলগুলোতে একটা ধারাই রয়েছে এমন যে ওরা প্রকৃতির মধ্য থেকে বড় হবে, প্রকৃতির অনুষঙ্গে তারা হচ্ছে জ্ঞান বিজ্ঞান চর্চা করবে। এবং ছোট ছোট বাচ্চারা প্রথম থেকেই তারা যে টেক্সট পড়ছে, অর্থাৎ যে বইপত্রগুলো পড়ছে, তার সাথে যে কনটেক্সট, অর্থাৎ যে প্রেক্ষাপট, সেটা মিলিয়ে ফেলতে পারবে। ধরা যাক আজকে আমরা এখানে একটি আশ্রমের এলাকায় বসে আছি। তো এখানে যদি এটাকে যদি আমরা একটা বিদ্যালয় ধরি, তাহলে শিক্ষার্থীরা এখানে দেখা যাচ্ছে তারা ওদিকে কিছু ক্ষেত আছে, সেখানে তারা ফসল চাষবাস করবে, ফুল আছে, এখানে অনেক প্রজাপতি আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে বেশ কিছু পোকামাকড় উড়ে বেড়াচ্ছে। তো কাজে তারা যখন এখানে লেখাপড়া করবে, তারা মুক্তভাবে পরিবেশের সাথে, প্রতিবেশের সাথে সংযুক্ত থেকে কিন্তু তারা তাদের জ্ঞান চর্চাটা করতে পারবে। যদি সেটা করতে পারে, তাহলে যে ওদের যে পাঠ পদ্ধতি সেটা আর একঘেয়ে লাগবে না, সেটা আর মেকানিক্যাল বা অতিরিক্ত যান্ত্রিক হয়ে উঠবে না। এবং তারা যে ক্লাসরুমের চার দেয়ালের যে একটা একটা কারাগারের মতো একটা ব্যাপার যে আমরা বন্দি আছি, সেখান থেকে মুক্ত হয়ে গিয়ে তারা একেবারে উন্মুক্ত প্রান্তরে বসে প্রকৃতির সঙ্গে মিলেমিশে লেখাপড়া করতে পারবে। অর্থাৎ সেই লেখাপড়াটা আর কিন্তু কাগজের লেখাপড়া হবে না, সেই লেখাপড়াটা হবে জীবনের যে রোজ রোজ তারা যে জীবন যাপন করছে সেই যাপিত জীবনের ভেতর থেকে আসা একটা শিক্ষা। তো কাজেই ভুটানের একজন শিক্ষামন্ত্রী ছিলেন, তার নাম হচ্ছে ঠাকুর সিং পাউড়েল। তিনি ভুটানে এই ধরনের শিক্ষা কার্যক্রম পরিচালনা করবার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এবং সায়ন্দে সেখানে পড়াতে গিয়ে তার এই বিষয়টা নিয়ে তার একটা বলা চলে যে বোধোদয় হয়েছে। তো তিনি তার প্রেক্ষাপটে 2018 সাল থেকেই এই বইটা নিয়ে ভাবা শুরু করেছেন যে বইটা লিখবেন, এরকম একটা কিছু করবেন। তো ধীরে ধীরে তার চিন্তা ভাবনাগুলো আরো প্রসারিত হতে শুরু করেছে, এবং কোভিড-19 মূলত একটি বড় ধাক্কা ছিল আমাদের সবার জন্যই। আমরা জানি সারা বিশ্ব জুড়ে কোভিড-19 এর একটা প্রভাব বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে অবশ্যই পড়েছে। এবং কোভিড-19 কেন হলো সেটা আমরা বুঝতে পারি, তার পেছনে একটা প্রকৃতি বিনাশী, পরিবেশ বিনাশী, ইকোসিস্টেম ধ্বংসকারী যে আমাদের ইউরো মডার্নিটি বা ইউরো আধুনিকতা, এবং যে বিশ্বায়ন বা ধরা যাক মানবকেন্দ্রিক যে যুগ বা অ্যানথ্রোপোসিনের যে বাস্তবতাগুলো বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে বাস্তবতাগুলো, তারই ধারাবাহিকতায় আসলে এটা একটা এই কোভিড-19 এর এই বিস্ফোরণ হয়েছে। তো
সেটা আমাদের জন্য চোখ খুলে দিয়েছে অনেক ক্ষেত্রেই। যে আমাদের শিক্ষা ব্যবস্থাকেও তো কিন্তু আসলে ঢেলে সাজাতে হবে। একটু আমাদেরকে শিক্ষা নিয়েও ভিন্নভাবে চিন্তা করতে হবে। এটা কেন চিন্তা করতে হবে? এখন আমরা যদি লক্ষ্য করি যে আমাদের প্রত্যেকটা দেশেরই একটা নিজস্ব একটা ট্র্যাডিশনাল শিক্ষা পদ্ধতি আছে। আমাদের ভারতবর্ষে যেমন একসময় গুরুমুখী একটা শিক্ষার প্রচলন ছিল, যেখানে গুরুগৃহে গিয়ে শিক্ষার্থীরা জ্ঞান চর্চা করতেন, এবং সেই শিক্ষা শুধুমাত্র সনদ কেন্দ্রিক শিক্ষা নয়। সেখানে তারা গুরুগৃহে গিয়ে একজন মানুষের পরিপূর্ণভাবে বেড়ে ওঠার জন্য আহ, যে সমস্ত গুণাবলীর প্রয়োজন হয়, যে সমস্ত দক্ষতার প্রয়োজন হয়, সমস্ত কিছু কিন্তু তারা গুরুগৃহে শিখতেন। সেক্ষেত্রে চাষবাস যেমন রয়েছে, ঘর গৃহস্থালির কাজ যেমন রয়েছে, তিনি আবার শাস্ত্র পাঠ, অর্থাৎ যে পাণ্ডিত্যমুখী যে জ্ঞান চর্চা এবং যে প্রায়োগিক জ্ঞান চর্চা, সেটা তারা করতেন। এবং সেখানে তাদের জীবনের সঙ্গে মাটির সংযোগ ছিল, জীবনের সঙ্গে প্রকৃতি ও পরিবেশের একেবারে ওতপ্রোত একটা সম্পর্ক ছিল। তো সেসব ধারা থেকে কিন্তু আমরা বেরিয়ে গিয়ে কিন্তু এখন আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছি, যার একটি বড় বাজে ফলাফল হচ্ছে আমাদের শেকড় বিচ্ছিন্নতা। তো তার বিপরীতেও কিন্তু এখন নতুন করে চিন্তা ভাবনা শুরু হয়েছে কি করে কেবলমাত্র বাজারের জন্য তৈরি না করে, কেবলমাত্র ক্যারিয়ারের জন্য তৈরি না করে, কেবলমাত্র ফলাফল কেন্দ্রিক কিংবা অ্যাসেসমেন্ট কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার বাইরে গিয়ে যে পরিপূর্ণ মানুষ হওয়ার শিক্ষা, যেটা বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে, সেটাকে তিনি সামনে আনার চেষ্টা করেছেন। এবং তিনি এক্ষেত্রে ভুটানের উদাহরণ যেমন টেনেছেন, তেমনি একই সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবর্তিত শিক্ষা ধারা নিয়েও আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর তার শিক্ষা নিয়ে ব্যাপক চিন্তা ভাবনা ছিল, এবং তিনি শান্তিনিকেতন স্থাপন করেছেন, তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন, এবং সেখানকার ওই কালচার সম্পর্কে আমরা কম বেশি আমরা অবগত আছি। আবার গান্ধীজির একটি শিক্ষা ব্যবস্থা ছিল, তিনি নাই তালিম বলে একটা শিক্ষাধারা প্রবর্তন করার চেষ্টা করেছেন, যেখানে আহ, যে শিক্ষাটা হবে একেবারে, আমরা জানি যে পশ্চিমা শিক্ষা বা আধুনিক যে শিক্ষা আমরা সম্পর্কে আমরা অবগত আছি, সেখানে এক ধরনের হায়ারার্কি বজায় রাখা হয়, সেখানে ডুয়ালিজম কাজ করে, সেখানে বাইনারি কাজ করে, সেখানে কোনো কোনো জ্ঞানকে অস্বীকার করা হয়। অর্থাৎ যে বিজ্ঞানমুখী যে রেশনাল যে চিন্তাধারা, সেটাকে প্রমোট করা হয়, এবং যে স্থানিক জ্ঞান বা ভিন্ন জ্ঞানের যে ঐতিহ্য আছে, ধরা যাক আদিবাসীদের জ্ঞানের ঐতিহ্য বা অন্য কোনো সম্প্রদায় বা ইউরোপীয় মানুষের যে শিক্ষা ব্যবস্থার ধরন বা যে জীবনযাপনের ধরন, যে প্রকৃতি কেন্দ্রিক জীবনযাপন বা ইকোসিস্টেম কেন্দ্রিক জীবনযাপন, বা সেই জীবনযাপন থেকে বেরিয়ে আসা যে শিক্ষা পদ্ধতি, সমস্ত কিছুকে অগ্রাহ্য করে কেবলমাত্র একটা একটা বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থাকে প্রমোট করা হয়। তো তার বিপরীতে হচ্ছে যে এই বই বা এই গ্রিন একাডেমিয়ার যে আয়োজন। তো আহ, নাই তালিমে সেখানেও আমরা দেখি যে সেখানে হায়ারার্কিকে প্রশ্ন করা হচ্ছে, সেখানে ডুয়ালিজমকে প্রশ্ন করা হচ্ছে, এবং সেখানে যে কেবলমাত্র যে যান্ত্রিক শিক্ষা নয়, একেবারে যে শিক্ষা মানুষের প্রাণের উদ্বোধন ঘটায়, যে শিক্ষা মানুষের চোখটাকে খুলে দেয়, এবং যে শিক্ষা আরোপিত নয়, একেবারে অর্গানিকলি, একেবারে মাটি থেকে মৃত্তিকা থেকে উঠে আসে, সেই শিক্ষাটাকেও কিন্তু গান্ধীজির নাই তার নাই তালিমের মধ্যে আছে। আবার আমরা জানি যে নিউজিল্যান্ডে মাওরি বলে একটি সম্প্রদায় আছেন, তারা সেখানকার আদিবাসী। তো আদিবাসী মাওরিদের ও একটা শিক্ষা ব্যবস্থা আছে, এবং বর্তমান সেটা নিউজিল্যান্ডেও স্বীকৃত, নিউজিল্যান্ড সরকার সেটাকে স্বীকার করে নেয়। তো তো মাওরিদের একটা জীবন দৃষ্টিভঙ্গি আছে, বিশ্ব বীক্ষণ আছে, তারা পৃথিবীটাকে তাদের মতো করে দেখে। কিন্তু তাদের যে আমরা জানি যে আদিবাসী সম্প্রদায়গুলো মূলত যারা একেবারে মাটির কাছাকাছি, প্রকৃতির কাছাকাছি বসবাস করে, সেখানে প্রকৃতির মধ্যে একটা স্পিরিচুয়ালিটি তারা খুঁজে পায়, সেখানে পবিত্রতা খুঁজে পায়। সেখানে যে বিভাজনের যে চিন্তা আছে ইউরোপীয় মানুষে, যেমন আমরা যেটা বললাম যে একটু আগে, যে দ্বৈতবাদী চিন্তা, ডুয়ালিস্টিক বা বাইনারি কেন্দ্রিক চিন্তা, আমরা জানি যে এই আদিবাসী সম্প্রদায়গুলোর শিক্ষা ব্যবস্থা বা চিন্তার মধ্যে কিন্তু আছে যে সবকিছুকে এক করে দেখা হয়, অর্থাৎ কোনোটাকে উপরে, কোনোটাকে নিচে, কোনোটা শ্রেষ্ঠ, কোনোটা অপকৃষ্ট, এই ধরনের চিন্তা নেই। তো তাদের যে সবাইকে নিয়ে ভালো থাকবার যে চিন্তা ভাবনা, সবার মধ্যে যে একই প্রাণশক্তি, একই সত্তা, সবাই যে একই সঙ্গে যুক্ত, এই যে যৌথতা, এই যে যুক্ততা, এই ব্যাপারগুলো কিন্তু আমরা জানি যে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে আছে প্রধানত, মূলত। তো মাওরিদের মধ্যেও আছে। তো তাদের যে চিন্তাগুলো, সেই চিন্তাগুলো এখন বা
তাদের যে শিক্ষা পদ্ধতি, নিজস্ব জ্ঞান চর্চার পদ্ধতি, যে সে পদ্ধতিকে স্বীকৃতি দেওয়া হয়। তো সেটারও উদাহরণ এখানে বিস্তৃত কলেবরে আছে। আরেকটি যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমরা জেনে অবাক হব যে কেরালা রাজ্য বা ভারতের যে কেরালা রাজ্য, সেখানে একটি জেলায় সারাং স্কুল বলে একটি স্কুল স্থাপন করা হয়। তো সেখানে হলো গিয়ে এক দম্পতি ১৯৯৪ সালে তাদের মনে হয়েছে যে, যে রকমভাবে লেখাপড়া হচ্ছে এটা চলছে না। তারা নিজেরা শিক্ষক ছিলেন। তো তারা করলেন কি? তারা ওই স্কুলটাকে ছেড়ে দিলেন। দিয়ে তারা নিজেরা একটা স্কুল স্থাপন করলেন। সেটা কোথায় স্থাপন করলেন? সেটা তারা স্থাপন করলেন একটা জায়গায় যেখানে আসলে কোনো কিছুই নেই। একেবারে যেটাকে বলে ঊষর একটা জায়গা। সেটা একেবারে barren land যেটাকে বলে। অর্থাৎ কোনো কিছু ফসল-টসল কোনো কিছুই হয় না। কিন্তু তারা করলেন কি? তারা একটা চ্যালেঞ্জ দিলেন। তারা সে জায়গায় একটা স্কুল স্থাপন করলেন। তাদের নিজের সন্তানকে এবং আশেপাশে কিছু ছেলেমেয়েকে এনে তারা এখানে ধীরে, ধীরে জায়গাটিকে তারা ডেভেলপ করা শুরু করলেন। তো আমরা আধুনিকতার যে ডেভেলপমেন্ট সেটা নয়। তারা করলেন আ এখানকার ধীরে, ধীরে এই জায়গাটাকে আরো উর্বর করে তুললেন। এখানে চাষযোগ্য করে তুললেন। ধীরে, ধীরে এখানে ফসল ফলতে শুরু করলো এবং এই যে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করবে, তারা কিন্তু এই চাষবাস করার মধ্য দিয়ে, ফসল উৎপাদন করার মধ্য দিয়ে, বাগান করার মধ্য দিয়ে, এই মাটির সঙ্গে মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরির মধ্য দিয়ে তারা কিন্তু ফিজিক্সও শিখছে, কেমিস্ট্রিও শিখছে, বায়োলজিও শিখছে। অর্থাৎ তাদের যে পাঠ্যপুস্তকের যে জ্ঞানটা সেটা তারা কিন্তু এখান থেকে শিখছেন। এই কাজগুলো করতে, করতে কিন্তু তাদের শিক্ষা হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা দেখি ছোটবেলায় আমরা অনেকে বিজ্ঞানে পড়তাম, কিন্তু বিজ্ঞানে আমাদের খুব একটা প্র্যাকটিক্যাল ক্লাস হয়ে ওটা হতো না। তাই না? আমরা কেবলমাত্র তাত্ত্বিক বিষয় নিয়ে একটু ধারণা নিতাম, কিন্তু এটার প্রায়োগিক যে ব্যাপারটা সেটার সাথে আমরা খুব একটা বেশি পরিচিত ছিলাম না। কিন্তু তারা করে কি, মানে যে স্কুলটা স্থাপন করা হয়েছে, তো সেখানে কিন্তু এই কাজগুলো করতে, করতেই কিন্তু আ আ তোমার ধরো আ তারা বিভিন্ন বিষয় শিখছে। ফলে ধীরে, ধীরে স্কুলটা অনেকের কাছে জনপ্রিয় হতে শুরু করে। মানুষ ওই স্কুলে বিভিন্ন দেশ থেকেও মানুষ গিয়ে ওইখানকার শিক্ষা পদ্ধতি, আ সেখানকার pedagogy, সেখানকার আ পঠন পদ্ধতি সবকিছু তারা শিখতে পায়। আর এই শিক্ষার যে ব্যাপারটা, এই যে পাঠ পদ্ধতিটা, এটা আমাদের প্রথাগত আধুনিক পাঠ পদ্ধতি থেকে সম্পূর্ণ আলাদা। আরেকটি উদাহরণ তিনি সামনে এনেছেন সেটা হচ্ছে বেয়ারফুট কলেজ বলে একটা কলেজ। এটা রাজস্থান এ স্থাপন করা হয়। তো সেখানে কেউ যদি চাকরির জন্য আবেদন করতে যায়, তোমরা যদি চাকরির জন্য আবেদন করতে যাও তোমাদের সার্টিফিকেট নিয়ে, তোমরা ১ম এ ডিসকোয়ালিফাইড হয়ে যাবে তোমাদের সার্টিফিকেট থাকার কারণে। মজার না বিষয়টা? এটা এমন একটা স্কুল যেখানে সব বয়সের সব রকমের মানুষ যেতে পারে এবং তারা সেখান থেকে একেবারে হাতে কলমে তারা শিক্ষা নেয়। এমনকি বেলিজ বলে একটা দেশ আছে, ছোট্ট দেশ আছে মধ্য আমেরিকা। সেখান থেকেও একটা মহিলা সেখানে গেলেন এবং তিনি সম্ভবত ৬০ বছর বয়সী, সরি ৪২ বা ৪৩ বছর বয়সী একজন মানুষ ছিলেন। ওখানে গিয়ে তিনি নার্সিং শিখে এসেছেন। কিন্তু কোনো সনদ তার নেই। এবং এরকম একটা বিষয় আমরা ভাবতেই পারি না যে বাংলাদেশে যে কোনো সনদ ছাড়া আমরা কোনো একটা কাজ করব। তো এখানে সনদ হচ্ছে অযোগ্যতা। তো সেখানে বিভিন্ন রকমের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বয়সের মানুষ যান এবং কলেজের নামটা কি বেয়ারফুট কলেজ, নগ্ন পদ মহাবিদ্যালয়। তার মানে বোঝা গেছে তার প্রকৃতির লগ্নতা। তো সেখানে কিন্তু তারা একেবারে সবকিছু এরকম অর্গানিক পরিবেশে বসে শেখেন। সেখানকার একটি ক্যাম্পাস আছে মাত্র। আর সেখানে কলেজ বলতে আসলে কোনো কিছুই নেই। কোনো বিল্ডিং টিল্ডিং কোনো কিচ্ছু নেই। পুরো জায়গাটা জুড়েই কলেজ। অর্থাৎ কলেজ বলতে বা বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় বলতে আমরা বুঝি এখানে নিশ্চয়ই একটা স্ট্রাকচার থাকতে হবে। কিন্তু স এখানে কিন্তু খুব একটা সেরকম বিষয় নেই। বিশ্ববিদ্যালয় কি? বিদ্যালয় কি? যেখানে জ্ঞানটা চর্চা করা হয়, তাই না? সেটা তো কোনো আর অবকাঠামো না থাকলেও চলে। তো এই বেয়ারফুট কলেজের এই ধারণাটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। কেনিয়াতে, কেনিয়াতে আমরা জানি ওয়াঙ্গারা মাথাই বলে ওয়াঙ্গারি মাথাই বলে সেখানে আমরা জানি যে একজন নোবেল বিজয়ী ছিলেন নারী। তো তিনি সেই ৭০-এর দশক থেকে গ্রিন বেল্ট মুভমেন্ট বলে একটি আন্দোলন চালিয়েছেন। আমরা জানি আমাদের বাংলাদেশেও ব্রিটিশ কলোনি ছিল বা ভারতবর্ষে ব্রিটিশ কলোনি ছিল। আফ্রিকারও বেশ কিছু রাষ্ট্র ব্রিটেন বা ফ্রান্সের কলোনি ছিল। তো আমরা জানি কলোনিয়াল সিস্টেম কি করে? কলোনিয়াল সিস্টেম যে শিক্ষা পদ্ধতি প্রণয়ন করে সেটাতে লুণ্ঠন রয়েছে। সেখানে আ দখল করার মানসিকতা রয়েছে। সেখানে প্রকৃতিকে বা পরিবেশকে রিসোর্স বা সম্পদ হিসেবে গণ্য করা হয়। অথচ আমাদের কালচারগুলোতে প্রকৃতি কেবলমাত্র রিসোর্স নয়। প্রকৃতি হচ্ছে আমাদের অংশ, আমরা প্রকৃতির অংশ। সেরকম একটা ব্যাপার আছে। কিন্তু কলোনিয়াল সিস্টেমটাই হচ্ছে যে লুণ্ঠনমূলক কাজে তারা আ তারা তাদের কলোনিয়াল
কার্যক্রম চালাতে গিয়ে পরিবেশের মারাত্মক বিপর্যয় সাধিত করেছে। সেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজ ফলে আর যে মানে আমরা বলছি ইকোসিস্টেম পিপল, রব নিক্সন একটা কথা বলেছেন, কিছু মানুষকে বলছেন ইকোসিস্টেম পিপল, অর্থাৎ যে মানুষগুলোর জীবন ধারণ নির্ভর করে প্রকৃতির ইকোসিস্টেমের উপর। যেমন এখন জেলে সম্প্রদায়ের মানুষের জীবনযাপন নির্ভর করে নদী বা খালবিলের অর্থাৎ প্রকৃতির উপর, তো সেরকম আর কি। তো তারপর কেনিয়ার তো সর্বনাশ হয়ে গেছে, সেখানে ব্যাপক পরিমাণে ডিফরেস্টেশন হয়েছে এবং এর ফলে যেসব জনগোষ্ঠী সেখানকার সেই ইকোসিস্টেমের উপর নির্ভর করতে জীবন জীবিকার প্রয়োজনে তাদের জীবনযাত্রা ব্যাহত হয়েছে এবং ব্যাপক পরিমাণে পরিবেশ দূষণ হতে শুরু করে, সব কিছু হয়েছে। তো ওয়াঙ্গারি মাথায়রা তারা একটা আন্দোলন ডেকেছেন, যেটাকে বলছেন সবুজ বেষ্টনী আন্দোলন। এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে আবার রিফরেস্ট করা, আবার সবুজায়ন করা, আবার প্রকৃতিকে তার আগের অবস্থায় ফিরিয়ে আনার আন্দোলন করেছেন। এবং আমরা জানি যে পোস্ট কলোনিয়াল রাষ্ট্রগুলো, সেগুলো কিন্তু আসলে কলোনিয়াল শিক্ষা ব্যবস্থা বা কলোনিয়াল যে পদ্ধতি, সেটার ধারাবাহিকতা রক্ষা করে। আগে যারা ভিকটিম ছিল তারা একদিন স্বাধীন হয়ে তারা তাদের ভিকটিমাইজারদের সঙ্গে আবারও আঁতাত করে। আমরা জানি এটাই হচ্ছে উত্তর ঔপনিবেশিক রাষ্ট্রগুলোর সবচেয়ে বড় সমস্যার একটি। তো এটাকে বলা হচ্ছে ভিকটিমোক্রেসি, অর্থাৎ ভিকটিম এখন ভিকটিমাইজারের সঙ্গে মিলেমিশে আবার তাদের স্থানীয় প্রকৃতির উপর, তাদের স্থানীয় জনগোষ্ঠীর উপর তারা যে অত্যাচার শুরু করে আগের যে প্রভুদের সঙ্গে আঁতাত করে, তো সেটাকে বলা হচ্ছে ভিকটিমোক্রেসি। তো সেটারও একটা প্রয়োগ আমরা দেখি আমাদের রাষ্ট্রগুলোতে, যার মধ্যে বাংলাদেশও অবশ্যই পড়ে। তো তার বিপরীতে কেনিয়াতে ওয়াঙ্গারি মাথায়রা তারা আন্দোলন করেছেন এবং তারা সেখানকার শিক্ষা পদ্ধতির মধ্যেও তারা যে সবুজায়ন তারা সেটা করেছেন, যেটা তাদের আসলে তাদের যে প্রচলিত শিক্ষা পদ্ধতি তার ভিতরে কিন্তু রয়েছে। তো ওয়াঙ্গারি মাথায়রা তারা সেখানে কেনিয়াতে সেটা স্থাপন করেছে। তাদের যে স্থানীয়, বিশেষ করে আমরা আমাদের ভারতবর্ষের কথা বলতে পারি, আমাদের যে আয়ুর্বেদিক শাস্ত্র রয়েছে, কি দুর্দান্ত একটা চিকিৎসা পদ্ধতি। কিন্তু দেখা যায় যে ভারতে এখন বিভিন্ন কোম্পানি আছে যারা হলো গিয়ে যে আমাদের এই যে ভেষজ যে ইয়েগুলো, যে ভেষজ উদ্ভিদগুলো এবং ভেষজ ওষুধগুলো, তারা হচ্ছে যে বিভিন্ন বড় বড় বহুজাতিক কোম্পানিগুলোতে তারা বিক্রি করে দেয়। তারা সেখান থেকে ব্যাপক পরিমাণে অর্থ উপার্জন করে। কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রের মূল কথা ছিল মানুষের সেবা, মানুষের কল্যাণ করা। সেখানে ব্যবসা বাণিজ্য বা কর্পোরেটাইজেশনের কোনো তো প্রশ্নই আসলাম। কিন্তু এখন কিন্তু ভারতের মতো রাষ্ট্রগুলো তারা এই ধরনের কাঁচামাল বিক্রি করে বড় বড় কোম্পানিগুলোর কাছে, আর বড় বড় কোম্পানিগুলো আবার সেগুলোকে রিপ্যাকেজ করে সেগুলোকে ওষুধ বানিয়ে প্রোডাক্ট বানিয়ে আমাদের কাছে আবার বিক্রি করছে। আবার ঔপনিবেশিক আমলে এমনও হয়েছে যে আমাদের স্থানীয় জ্ঞানটাকে তারা প্রথমে, যেমন আমাদের আয়ুর্বেদ শাস্ত্র হতে শুরু করে যত স্থানীয় জ্ঞান আছে সেটাকে ইউরোপিয়ানরা নিয়েছে, নেওয়ার পরে সেটাকে আবার রিপ্যাকেজ করে রিমডেল করে নতুন চেহারা দিয়ে এগুলোর উপর তারা আবার প্যাটেন্ট ক্লেম করেছে। এমন একটা ভাব করেছে যে এটা তাদেরই আবিষ্কার, কারণ তারা তো একটা সিভিলাইজিং মিশন নিয়ে সারা দুনিয়াতে গেছে, তারা উদ্ধারকারী, তারাই তো মেসাইয়া, তারা তো রক্ষাকারী। কিন্তু আমাদের এই জ্ঞানকে তারা তাদের মতো দখল করে লুটপাট করে আবার আমাদের কাছে হাজির করছে অন্য চেহারায়, অন্য অবয়বে। তো এই ধরনের ভণ্ডামিও কিন্তু আছে। হ্যাঁ, তো এই ধরনের ভণ্ডামিকেও কিন্তু এই বইতে আলোচনা করা হয়েছে। তো মোদ্দা কথা হচ্ছে এই বইটার যে মূল সূত্র বা গ্র্যান্ড একাডেমির যে মূল চিন্তা চেতনা, যেটা আমি যতটুকু বুঝেছি, সেটা হচ্ছে যে আমাদের যে স্থানিক প্রকৃতি বান্ধব, পরিবেশ বান্ধব এবং অর্গানিক এবং মৃত্তিকাজাত যে শিক্ষা ব্যবস্থা, সেটাকে আবার নতুন করে পুনরুজ্জীবিত করতে হবে। এর মানে এই নয় আমরা প্রযুক্তিকে বাদ দেব, এর মানে এই নয় ইউরো মডার্নিটির যে ভালো দিকগুলো রয়েছে বা আধুনিক শিক্ষার যে ভালো দিকগুলো রয়েছে সেগুলোকে আমরা অস্বীকার করব, এমন কোনো কথা নেই। বরং এখন যে চিন্তাটা করা হচ্ছে একটা সংমিশ্রণ, একটা সম্মেলন, পশ্চিমের যে জ্ঞান প্রযুক্তি এবং বিজ্ঞান কেন্দ্রিক, সেটার যে ভালো ভালো দিকগুলো এবং আমাদের স্থানীয় যে জ্ঞান চর্চার পদ্ধতি, যে ঐতিহ্য, সেটার সঙ্গে সম্মিলন করে যুক্ত করে কিন্তু আমাদেরকে শিক্ষা পদ্ধতিকে, আমাদের প্যাডাগজিকে বা আমাদের পাঠ পদ্ধতিকে, আমাদের কারিকুলামকে, আমাদের সিলেবাসকে নতুন করে সাজাতে হবে। অন্যথায় যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে কোভিড-19 আমাদের চোখ খুলে দিয়েছে যে প্রকৃতি বিনাশী জীবনধারা, যে ভোগবাদী জীবনধারা
যে কেবল সর্বগ্রাসী জীবনধারা, কেবল আমাকে ভোগ করতে হবে, আমি আমি ভোগ করব এবং সব কিছু কৃত্রিমায়ন করা, তার বিপরীতে দাঁড়িয়ে এমন একটি টেকসই শিক্ষা পদ্ধতি প্রণয়ন করা দরকার, প্রচলন করা দরকার, যেটি হবে স্থানীয় বাস্তবতার উপর দাঁড়িয়ে, যেটি হবে স্থানীয় কনটেক্সটের প্রতি সংবেদনশীল এবং সেটি হবে জীবনমুখী। সেই শিক্ষাটা শুধুমাত্র ক্যারিয়ারমুখী হবে না, সেই শিক্ষা হবে জীবনমুখী। অর্থাৎ একটা মানুষকে পরিপূর্ণভাবে গড়ে ওঠার জন্য যে ধরনের মানসিক পুষ্টি প্রয়োজন, যে মানসিক বিকাশ প্রয়োজন, সেই বিকাশমূলক শিক্ষাটাকেই হচ্ছে আসলে আমরা সবুজ শিক্ষা পদ্ধতি বলতে পারি। তো আমরা যেমন আজকে শ্রেণীকক্ষের যে একটি কারাগার স্বরূপ যে অবস্থান, সেখানে আমরা সবাই একটা চার দেওয়ালের মধ্যে বন্দি আছি। আবারও বলছি, এটার মানে এই নয় যে আমাদের সমস্ত ক্লাসগুলোকে ধ্বংস করে দিতে হবে, সমস্ত প্রতিষ্ঠান ভেঙে ফেলতে হবে, এমন কোনো কথা বলা হয়নি। কিন্তু ধরো শ্রেণীকক্ষে কী হয়? শ্রেণীকক্ষে হয় শিক্ষক সর্বশক্তিমান একটা ভূমিকা অবতীর্ণ, তিনি সর্বজ্ঞানী সর্বশক্তিমান, এই অর্থে যে শ্রেণীকক্ষে তিনি হচ্ছেন প্রধান এবং শিক্ষার্থীরা বসে থাকে নিচে। এখানে একটি মাস্টার স্লেভ একটি সম্পর্ক, অর্থাৎ প্রভু এবং দাসের একটা সম্পর্ক সেখানে কাজ করে। এখানে দাতা এবং গ্রহীতার একটি সম্পর্ক কাজ করে। এখানে ক্ষমতাবান এবং ক্ষমতাহীন এরকম একটি সম্পর্ক কাজ করে। কিন্তু ক্রিটিক্যাল প্যাডাগজি যেটা বলে সেটা হচ্ছে যে শিক্ষক এবং শিক্ষার্থীর যে দূরত্ব, সেটা একদম ভেঙে ফেলতে হবে। সেখানে হায়ারার্কি মানে যে ক্ষমতার স্তরবিন্যাস, সেটাকে শেষ করে দিতে হবে এবং দিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে জ্ঞানের আদান প্রদান, যেখানে যেখানে আর ক্ষমতার সম্পর্ক কাজ করবে না, সেখানে কাজ করবে হচ্ছে যে আমরা ক্রিয়েটিভ হব, আমরা সৃজনশীল হব। অর্থাৎ আমাদের হচ্ছে জ্ঞান উৎপাদন করব আমরা একসঙ্গে, বোঝাপড়া উৎপাদন করব আমরা একসঙ্গে, যাতে করে আমাদের জ্ঞানের বিকাশটা, জ্ঞানের চর্চাটা সামগ্রিক হয়। ঠিক এই গ্রিন একাডেমির ধারণাটাও আমার ভাবনা অনুযায়ী এই যে ক্রিটিক্যাল প্যাডাগজির উপর আধারিত। আজকে যেমন আমরা সবাই মিলে বসলাম, এখানে আমি কেবলই একজন সূত্রধর, আমি আলোচনাটা শুরু করেছি মাত্র, এবং সেখানে আমরা সবাই গোল হয়ে বসেছি একসঙ্গে। এখানে কোনো চার দেয়ালের কোনো একদম চার দেয়ালের যে একটা মহিমা, অর্থাৎ আটকে রাখার যে একটা প্রবণতা, সেখানে এটা একটা উন্মুক্ত প্রান্তর। এবং এখানে শিক্ষক কোনো ডায়াসে বসে নেই, তিনি একেবারে কোনো একটা দেবতার আসনে আসেন নন, তিনি একেবারে সবার সঙ্গে মিলেছে একটি গণতন্ত্রায়নের চর্চা করছেন। এইভাবে হচ্ছে আমাদের শিক্ষা পদ্ধতির স্বরূপ। তো আমরা জানি আমাদের এখন যে শিক্ষা ব্যবস্থা, এটাকে ঢেলে সাজানো এটা চারটিখানি কথা নয়, আমরা চাইলেই সব কিছু করে ফেলতে পারবো না। কিন্তু আমাদের যে বিকল্প শিক্ষা পদ্ধতি, শ্রেণীকক্ষের বাইরে গিয়ে হোক, মানুষের কাছে গিয়ে হোক, এগুলোর চর্চাগুলো জারি রাখতে হবে আমাদের মতো করে। আমরা যখন রোমান্টিক পোয়েট্রি নিয়ে আলাপ করব, আমরা কোনো গ্রামে চলে যাই না কেন, আমরা নদীর ধারে চলে যাই না কেন, আমরা কোনো সর্ষে ক্ষেতের ভেতরে চলে যাই না কেন, আমরা সূর্যমুখী ক্ষেতের আড়ালে লুকিয়ে লুকিয়ে আমরা যে ওয়ার্ডসওয়ার্থের যে ড্যাফোডিল নিয়ে যে কবিতাটা, সেটা পড়ি না কেন? তবে না আমাদের যে রোমান্টিক কবিতা চর্চার যে চিন্তাগুলো, সেটা আরও বেশি প্রত্যক্ত হবে। যে লোক কখনো বৃষ্টি বাদলে নামেনি, বৃষ্টিতে ভেজেনি, তাকে যদি আমি রোমান্টিকতা শোনাই, বৃষ্টি ভেজার গল্প, তাহলে তো সেই শিক্ষাটা হবে যান্ত্রিক। তো কাজেই আমরা যারা মানবিক বিদ্যা চর্চা করছি বা যারা বিজ্ঞান চর্চা করছি, তারাও আমাদেরকে ধীরে ধীরে শ্রেণীকক্ষের বাইরের জগতের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে এবং শিক্ষা পদ্ধতির মধ্যে যে কলোনিয়াল যে লিগেসিগুলো রয়েছে, সেখানে প্রভু এবং দাসের সম্পর্ক, সেখানে কেবল উৎপাদনমুখী, কেবল ক্যারিয়ারমুখী, কেবল সার্টিফিকেটমুখী শিক্ষা, সেটার বাইরে গিয়ে আমাদেরকে অবশ্যই আমাদের স্থানীয় ঐতিহ্যগুলোর প্রতি সম্মানশীল হতে হবে এবং আমাদের যে নিজস্ব যে পাঠ পদ্ধতি, চিন্তা পদ্ধতি, সেগুলোকে আমাদেরকে আবার আমাদের চর্চার ভেতর নিয়ে আসতে হবে। তো আপাতত এটাই। এই বইতে আরও ব্যাপক পরিসরে আলাপ রয়েছে, তো আমি আশা করব আমরা এই বইটা থেকে আরও অনেক কিছু নিতে পারবো এবং যারা আমাদেরকে শুনছেন তারা হচ্ছে অবশ্যই গ্রিন একাডেমি টুয়ার্ডস ইকো ফ্রেন্ডলি এডুকেশন সিস্টেমস বইটি লিখেছেন ডক্টর সায়ন দে, বইটি অবশ্যই আপনারা সংগ্রহ করবেন।
এবং আপনাদের যে নিজস্ব চিন্তা চেতনা তার সঙ্গে যুক্ত করে দিয়ে আপনাদের মতো করে আপনারা যে সবুজ আহ, আহ, শিক্ষা পদ্ধতি বা সবুজ একাডেমিয়া সেটা স্থাপন করার জন্য আপনারা সবসময় কাজ করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।